আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে পর্ব ১০ লিখেছেন সালমা চৌধুরী। মেঘের পানে ক্ষিপ্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবির দুপা পিছিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছে। ডাইনিং টেবিলের উপর কাচের বক্স রেখে দ্রুত পায়ে মেইন গেটের পেরিয়ে চলে যেতে নিলে আদি পেছন থেকে ডেকে উঠল, ভাইয়া। আদির ডাক আবিরের কান পর্যন্ত পৌঁছলো কি না কে জানে, ফিরেও দেখল না। আবিরের অক্ষিযুগল আগ্নেয়গিরির লাভার ন্যায় লাল টুকটুকে হয়ে গেছে। গেট পেরিয়ে বাইকে উঠতে গিয়ে হাতে থাকা সানগ্লাসটা ডাস্টবিনের দিকে ছুঁড়ে ফেলে দেয়। নিজের ভেতরের সবটুকু ক্রোধ যেন সানগ্লাসটার উপর ঢেলে দিয়েছে। সানগ্লাস ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। সানগ্লাসের ভাঙা অংশের চাপে হাতও কেটে গেছে ২-৩ জায়গাতে। এই হাত নিয়ে বাইক স্টার্ট দিয়ে নিজের অফিসে চলে যায়। অফিসে ঢুকতেই রাকিব ছুটে আসে, স্যার, আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন যে? বউকে সময় দেওয়া শেষ? আবির ক্রুদ্ধ আঁখিতে চাইল রাকিবের দিকে। কোনো কথা না বলে নিজের কেবিনে ঢুকে চেয়ারে চোখ বন্ধ করে বসে পড়ল। রাকিবও পেছন পেছন আবিরের কেবিনে ঢুকলো। সহসা চোখ পড়ল আবিরের হাতের দিকে। আঁতকে উঠে ছুটে গিয়ে আবিরের হাত ধরে বলল, হাত কাটছিস কিভাবে? আবির হাত সরিয়ে বলল, তুই এখান থেকে যা, আমি একটু একা থাকতে চাই। রাকিব আকুল সুরে বলল, চলে তো যাবই, আগে বল কি হয়েছে? আবির অনমনীয় কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। রাকিব ভাবুক সুরে বলল, কিছু একটা তো অবশ্যই হয়েছে। আমি তোর বেস্ট ফ্রেন্ড, এটা খুব ভালো করেই জানিস। এখন বল কি হয়েছে? মেঘ কিছু করেছে? ক্রোধে আবিরের নাকের ডগা ফুলে আছে। নয়নজোড়া এখনো রক্তবর্ণ হয়ে আছে। বক্ষস্থলে থাকা হৃৎপিণ্ডটা যেন দিক বিদিক ছুটে বেড়াচ্ছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে কঠিন সুরে বলল, আমি ওর জীবনের কাঁটার ন্যায়। আবির নামক কাঁটাটা ওর জীবনে না থাকলে ও হয়তো অনেক বেশি হ্যাপি থাকতো। রাকিব ভ্রুকুচকে বলল, কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? আবির শ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে উত্তর দিল, আমি ঠিক করেছি, ওকে ওর মতো থাকতে দিব। ওর ব্যাপারে কোনো কথা বলবো না। রাকিব এবার সশব্দে হেসে উঠল। আবির ভ্রুকুচকে ক্রোধিত নয়নে চেয়ে রইল। রাকিবের সেদিকে হুঁশ নেই। হাসতে হাসতে পেট চেপে ধরেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, অহেতুক হাসছিস কেন? রাকিবের হাসি যেন থামছেই না। আবিরের কাছে থেকে দূরে গিয়ে বলে, বন্ধু, এত কিছু করেও যখন প্রেমিকার মন পায় না, তখন তার জন্য শুধু একটা গানই গাইতে ইচ্ছে করছে। যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সেই পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন। নিদোয়া তুই পাষাণ বন্ধু, এত রে কঠিন। তোর মনের পিঞ্জিরাই তুই কারে দিলি ঠাই। কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ। তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। বন্ধুরা, গান তো গাইতে পারি না, এই জন্য তোমাদেরকে একটু কবিতার মতো শোনালাম, কেউ কিছু মনে করো না। আবির বসা থেকে উঠে দাঁড়াতেই রাকিব হাসতে হাসতে কেবিন থেকে ছুটে বের হয়ে নিজের রুমে চলে গেল। সারাদিনের ব্যস্ততায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। অফিসের সবাই মোটামুটি চলে গেছে। রাকিবের গার্লফ্রেন্ড কলের পর কল দিচ্ছে। গার্লফ্রেন্ডের নাম রিয়া। আবির দেশ ছেড়ে যাওয়ার পর রাকিবের সঙ্গে একই ভার্সিটিতে ভর্তি হয়েছিল রিয়া। সেই থেকে ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম। তাদেরও ২ বছরের রিলেশন চলছে। ৪-৫ বার কল করার পর রাকিব রিসিভ করে বলে উঠল, কি হয়েছে, এত কল দিচ্ছ কেন? জানো না এই সময় অফিসে থাকি। রিয়ার গলা দিয়ে কথা বের হচ্ছে না। কোনো রকমে বলল, আমাকে একটা ইনহেলার আর কিছু ঔষধ কিনে দিয়ে যেতে পারবা? রাকিব বাবা এবার চিন্তিত সুরে বলল, কি হয়েছে তোমার? আজকে দুপুরে পর্যন্ত বাসায় টুকিটাকি কাজ করেছিলাম, বিকেল থেকেই শ্বাসকষ্ট হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে মনে হচ্ছে। রাকিব কণ্ঠ ভারী করে বলল, তুমি জানো তোমার ডাস্ট অ্যালার্জি, তারপরও কেন যাও কাজ করতে? আমি এসে কল দিচ্ছি, সাবধানে থাকো, বাই। রাকিব আবিরের কেবিনের সামনে দাঁড়িয়ে বলল, তুই বাসায় কখন যাবি? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে উত্তর দিল, একটু দেরি হবে। কেন? রাকিব বলল, রিয়া অসুস্থ, ওষুধ নিয়ে যেতে হবে। আমি কি চলে যাব? আবির চোখ তুলে চেয়ে বলল, সিরিয়াস কিছু? রাকিব মৃদু হেসে উত্তর দিল, না না, তেমন তেমন না, ওর তো সেই একটাই সমস্যা। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে, তুই যা, কোনো সমস্যা হলে জানাইস। রাকিব হাসি মুখে বলল, তুই কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাস। আবির মাথা নিচু করে চুপচাপ কাজে মনোযোগ দিল।
অন্যদিকে মেঘকে পড়াতে জান্নাত আপু এসেছেন। মেঘ মনের বিরুদ্ধে বাধ্য হয়ে পড়তে বসেছে। জান্নাত আপু কি পড়াচ্ছেন তাতে মেঘের কোনো মনোযোগ নেই। এক রাশ বিরক্তি নিয়ে সশব্দহীন বসে আছে। জান্নাত আপুর দিকে তাকিয়ে দেখলো একবার। খুবই সাদামাটা একটা মেয়ে, গায়ের রং ধবধবে সাদা না হলেও চেহারার অন্যরকম সৌন্দর্য আছে। বোরকা পরার সাথে সুন্দর করে হিজাব দিয়েছেন। মেঘ মনে মনে ভাবছে, আমি কি ওনার মতো সুন্দরী না? আমি কি আপনার ভালোবাসা পেতে পারতাম না আবির ভাই? পরদিন নাস্তার টেবিলে প্রত্যেকে উপস্থিত, শুধু আবির ব্যতীত। আদির খাওয়া শেষে হতে আকলিমা খান বললেন, তোর ভাইয়া উঠছে কিনা দেখে আয় তো। আদি দৌড়ে গেল আবিরের রুমের সামনে। আদি বা মিম কেউই আবিরের রুমের ভিতর ঢোকে না, দরজা থেকে ডেকে চলে আসে। আজও আদি দরজা থেকে উকি দিয়ে দেখলো, কিন্তু আবির কোথাও নেই। দুবার ডেকেছেও, কিন্তু সাড়া নেই। আদি করিডোর থেকে চিৎকার দিয়ে বলল, ভাইয়া তো রুমে নেই আম্মু। সবাই এবার মুখ চাওয়াচাওয়ি করছে। রুমে নেই মানে কি? সকাল থেকে তো বের হতে দেখলাম না। তানবীর গলা উঁচু করে বলল, ছাদে দেখো তো আদি। ভাইয়ের কথা মতো আদি ছাদের দিক গেল, কিন্তু ছাদের গেটটা তালা। আদি পুনরায় তা জানালো। মালিয়া খান চিন্তিত সুরে বললেন, আবির কি রাতে ফিরেনি? মেঘ সহসা বড় আম্মুর দিকে চাইল। এই বাড়িতে ছেলেরা কখনো বাহিরে রাত কাটায় না, যত রাতই হোক বাসায় ফিরে আসে, এটাই খানবাড়ির রুলস। খুব প্রয়োজন হলে আলী আহমদ খানের থেকে অনুমতি নিয়ে থাকতে হয়। ইকবাল খান সঙ্গে সঙ্গে ফোন বের করে আবিরকে কল দিয়েছেন। প্রথমবার রিসিভ হয়নি, দ্বিতীয়বার রিসিভ হতেই ইকবাল খান শুধালেন, কোথায় আছিস? আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, অফিসে। ইকবাল খান, তুই বাসায় ফিরিসনি কাল? না। কেন? আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, অফিসে কাজ ছিল। ইকবাল খান তপ্ত সুরে বললেন, ও আচ্ছা, আজ আমাদের অফিসে মিটিং আছে, আসবি না? আবির ভারী কণ্ঠে জানালো, চলে আসবো, এখন রাখছি, কাজ আছে। আলী আহমদ খান রেগে বলে উঠলেন, 2 দিন হয়নি নিজের কোম্পানি খুলেছ, এখনই ব্যস্ততা দেখায়? কই, আমাদের তো রাতে অফিসে থেকে কাজ করতে হয়নি কখনো। মালিয়া খানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, ছেলেকে বোঝাও, বাহিরে থাকাকালীন কি করছে না করছে সেসব আমার বাড়িতে চলবে না। ডাইনিং টেবিলে নিস্তব্ধ ছেড়ে গেছে, কারো মুখে কোনো শব্দ নেই। আলী আহমদ খান উঠে গেছেন। মালিহা খান ডাইনিংয়ে এসে ইকবাল খানকে শুধালেন, আবিরের জন্য কি খাবার দিয়ে দিব? ও তো গতকাল সকালে না খেয়ে বেরিয়েছিল, তারপর থেকে তো আর দেখিনি। আদি ততক্ষণে ডাইনিংয়ের কাছে এসে উত্তেজিত কণ্ঠে বলল, গতকাল দুপুরে ভাইয়া আসছিল, আমি ভাইয়াকে ডাকও দিয়েছি, কিন্তু ভাইয়া শুনিনি। তারপর টেবিলে কাচ্চির বিরিয়ানি বক্স দেখে আমি সেটা নিয়ে উপরে আপুদের কাছে চলে গিয়েছিলাম, তাই তোমাদের কাউকে জানাতে মনে নেই। আদির কথা শুনে মেঘ বিড়বিড় করে বলল, কাচ্চি বিরিয়ানি আবির ভাই আনছিল? আগে জানলে ওনার আনা খাবার খাইতাম না। নিজের ইচ্ছে মতো মারবেন, ঝাড়বেন, আবার মন চাইলে খাবার এনে খাওয়াবেন, আর আমি সব ভুলে যাব? এমন মেয়ে আমি না। ইকবাল খান বললেন, বড় ভাবি, আপনি খাবার দিয়ে দিন, আবির অফিসে আসলে খেয়ে যাবেন। রাত 10টার দিকে আবির বাসায় ফিরেছে। ততক্ষণে 3 কর্তী ব্যতীত সকলের খাওয়া শেষ। আবির ফ্রেশ হয়ে মা কাকিদের সাথে খেতে বসেছেন। এই যে মা, মামনি আর কাকিয়া এত এত প্রশ্ন করছে, আবির নিরসায় সব শুনছেন, কোনো উত্তর দিচ্ছে না। কোনো রকম খাওয়া শেষ করে রুমে চলে এসেছে। সময় চলছে নিজস্ব গতিতে। মাঝখানে কেটে গেল 10 দিন। আবির আর মেঘের দেখা হলেও কেউ কারোর সাথে কথা বলে না। আবির খাবার টেবিলে একসাথে বসলো, মেঘের দিকে একবারের জন্য তাকায় না। মেঘ ঠিকই 2-1বার তাকিয়ে দেখে, কিন্তু আবির যেন নিজেকে শক্ত আবরণে আবৃত করে রেখেছে, বুকের উপর পাথর চাপা দিয়ে দিন কাটাচ্ছে। আবির যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ নিজের রুমের দরজা বন্ধ করে রাখে। মেঘও নিজের মতো খাইতেছে, মিম আর আদি সাথে আড্ডা দিচ্ছে। জান্নাত আপু পড়িয়ে যাচ্ছে, কোচিং থাকলে কোচিংয়ে যাচ্ছে, বাসায় এসে পড়াশোনা করছে, সবই নিজের মতো করছে। শুধু মাঝে মাঝে ভাবে, আবির ভাইয়ের কি কিছু হয়েছে? আজ মেঘের এইচএসসির রেজাল্ট পাবলিশ হবে। সকাল থেকে না খেয়ে বসে আছে মেয়েটা। আলী আহমদ খান আর মোজাম্মেল খান অফিসে চলে গেছেন। ইকবাল খান কোনো এক দরকারে আদির স্কুলে গিয়েছেন। আবিরও সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে গেছে। আবিরের কিছুক্ষণ পর তানভীরও বেরিয়েছে। ঘণ্টাখানেক পর রেজাল্ট পাবলিশ হয়েছে। মাহাদিবা খান মেঘ গোল্ডেন জিপিএ 5 পেয়েছে।
খানবাড়িতে খুশির আমেজে ভরে উঠেছে। কিছুক্ষণের মধ্যে মোজাম্মেল খান আর আলী আহমদ খান মিষ্টি নিয়ে বাসায় হাজির হয়েছেন। ইকবাল খানও আদিকে নিয়ে ফেরার পথে কয়েক কেজি মিষ্টি নিয়ে এসেছে। আবিরের পর মেঘই পড়াশোনার খানবাড়ির মুখ উজ্জ্বল করেছে। মাঝখানে তানবীর 4 পয়েন্ট রেজাল্ট নিয়ে এসএসসি এইচএসসি পাশ করেছে। মালিয়া খান ছেলেকে কল দিচ্ছেন, কিন্তু আবির কল ধরছে না। তানবীরও কল ধরছেন না, কিন্তু ব্যস্ত বলছে। বাড়িতে এত আনন্দ, কিন্তু দুই ভাই যেন নিরুদ্দেশ। বেশ কিছুক্ষণ পর আবির আর তানবীর বাসায় ফিরেছে। তানবীর একটা র্যাপিং করা বক্স মেঘের হাতে দিয়ে হাসি মুখে বলল, কনগ্রাচুলেশন মাই ডিয়ার বনু। মেঘ একগালে হেসে জানালো, থ্যাংক ইউ ভাইয়া। আবির কোনো দিকে না তাকিয়ে নিঃশব্দে দীর্ঘ পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। মেঘ আবিরের দিকে চেয়ে মনে মনে বলল, একটা মানুষ এতটা হৃদয়হীন হয়ে থাকে কি করে? সামান্য একটা কংগ্রেস শব্দও কি বলা যেত না? তানবীর মেঘের জন্য স্পেশাল রসমালাই নিয়ে আসছে। মেঘ তানবীরকে কয়েক পিস খাইয়ে বক্স নিয়ে দৌড়ে গিয়ে ডাইনিংয়ে বসে খাচ্ছে, যেন অন্য কেউ ভাগ না বসায়। তানবীর নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে। 20 মিনিটের মধ্যে আবির অফিসের জন্য রেডি হয়ে বের হচ্ছে। আবির পিছন পিছন তানবীরও নামছে। মালিয়া খান আবিরের ডেকে বললেন, এই সময় আবার কোথায় যাচ্ছিস? আবির ভারী কণ্ঠে বলল, অফিসে কাজ আছে। মালিহা খান আবারও বললেন, মিষ্টি খেয়ে যা। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, সময় নেই। মেঘও তখনও ডাইনিংয়ে চেয়ারে বসে আছে। আবির ভাইয়ের কাঠখোট্টা জবাবে অষ্টাদশীর মন খারাপ হলো। মনে মনে ভাবল, সত্যি কি আপনার সময় নেই, নাকি আমার রেজাল্টের মিষ্টি আপনি খেতে চান না? আবির চলে যাচ্ছে। হালিমা খান আবিরের যাওয়ার দিকে চেয়ে পুনরায় সিঁড়িতে থাকা তানবীরের পানে তাকিয়ে চিন্তিত সুরে বললেন, আমি আরও ভাবলাম বোনের রেজাল্টের খুশিতে তোরা দুই ভাই মিলে এলাকার মিষ্টি দিয়ে আসবি। তানবীর মৃদু হেসে প্রশ্ন করল, এক বাড়িতে কতবার মিষ্টি দিতে হবে? হালিমা খান ছেলের কথা মানে বুঝল না। কপাল কুঁচকে বললেন, মিষ্টি তো দেওয়া হয়নি এখনো। তানবীর হাসি মুখে জানালো, ভাইয়া আর আমি এলাকার সব বাড়িতে মিষ্টি দিয়েই বাসায় এসেছি। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে ভাইয়ার অভিমুখে তাকিয়েছে। অষ্টাদশীর চোখে মুখে উজ্জ্বলতার ফুটে উঠেছে। 10 দিনের রাগ যেন 10 সেকেন্ডেই হাওয়া হয়ে গেছে। প্রিয় মানুষ বরাবরই প্রিয় থাকে, মাঝে মাঝে শুধু অভিমানের চাদরে ঢেকে যায়। মেঘ বিড়বিড় করে বলল, আমি কি ঠিকই শুনেছি? আবির ভাই আমার রেজাল্টের খুশিতে এলাকায় মিষ্টি খাইয়েছেন? তাহলে বাসায় এমন মুড নিয়েছিলেন কেন? একটা মিষ্টি মুখেও দিলেন না, কিন্তু কেন? উনি কি কোনো বিষয় রেগে আছেন? মেঘের পাশাপাশি সবাই যেন অবাক চোখে তাকিয়েছে তানবীরের দিকে। তানবীরের কথায় আকলিমা খান ভ্রু কুঁচকে বললেন, আমাদেরকে জানালে কি এমন হতো শুনি? আবির বা তুই কেউই তো কিছু বলতে পারতি। তানবীর হাসি মুখে উত্তর দিল, ভাইয়া লোক দেখানো কাজ পছন্দ করে না, জানোই তো। তাছাড়া আমি তো এখন বললামই তোমাদের। মোজাম্মেল খান আবিরের এমন কাণ্ডে খুশি হয়ে বললেন, যাক, বড় ভাইয়ের দায়িত্ব পালনে আবির অবহেলা করেনি, এটাও তো দরকার। আব্বুর মুখে এমন কথা শুনে মেঘের মুখটা মলিন হয়ে গেল। আবির ভাইকে তো সে বড় ভাই হিসেবে ভাবেইনি কখনো। আবির ভাই হলেন ক্রাশ, না হলে বাস, ভাইটাই কিছু না। রাত 10টার দিকে আবির ফিরেছে। মেঘ তখন পড়ছিল। আবির রাতে খাবার খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলেছে। বেশ কিছুক্ষণ পর মেঘ নিচে আসতেই আকলিমা খান বলে উঠলেন, কিরে, আবিরকে মিষ্টি দিলি না? মেঘ আশ্চর্য নয়নে চেয়ে বলল, তোমরা দাওনি কেন? হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জানালেন, আমরা তো বলেছি, ও তো খাবে না বলে চলে গেল। তুই একটু নিয়ে যা, তুই বললে যদি খায়। একটা প্লেটে কয়েকটা মিষ্টি নিয়ে মেঘ গুটি গুটি পায়ে করিডোর পেরিয়ে আবিরের ভাইয়ের রুমের সামনে হাজির হলো। এক হাতে দরজা ধাক্কা দিতে বুঝতে পারলো ভেতর থেকে দরজা বন্ধ। দরজা বন্ধ দেখে মেঘের খটকা লাগলো। আবির ভাই আসার পর থেকে কখনো দরজা বন্ধ করে ঘুমায় না, তাহলে ইদানিং দরজা বন্ধ করে রাখে কেন? রুমের ভেতরে কম সাউন্ডে গান বাজছে। মেঘ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। মেঘ উষ্ট উল্টে বিড়বিড় করে বলল, আবির ভাই এত কষ্টের গান শুনছেন কেন? ব্যাপার কি? মেঘ দরজায় টোকা দিয়ে আস্তে করে ডাকলো, আবির ভাই। ভেতর থেকে কোনো জবাব না আসায় মেঘ উচ্চস্বরে আবার ডাকলো, আবির ভাই।
সহসা গান বন্ধ হয়ে গেল। সিগারেট হাতে দরজা খুলে দিল আবির। পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, কপালে আর নাকে ঘামের বিন্দু বিন্দু পানি জমে আছে, সাথে ঘামে জবে জবে পড়ে পুরো শরীর। অগোছালো চুল, শ্যামবর্ণের মুখশ্রী মলিন হয়ে আছে। নীরেট কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের হাতে দ্বিতীয়বারের মতো সিগারেট দেখে মেঘের হৃদয় চূর্ণ বিচূর্ণ হলো। হাজার রাগ অভিমান থাকলেও তারপরও আবির ভাইয়ের প্রতি মেঘের সুপ্ত ভালোবাসা এখনো বর্তমান। মেঘ আর্তনাদ করে বলল, আপনি আবারও সিগারেট খাচ্ছেন? আবির গম্ভীর কণ্ঠে শুধালো, তাতে তোর কোনো সমস্যা? মেঘ মাথা নিচু করে শীতল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। আবির কপাল কুঁচকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কি সমস্যা? প্রশ্ন করে দরজা থেকে সরে বিছানার পাশে বসে সিগারেট ঠোঁটে ধরেছে। অকস্মাৎ মেঘ দ্রুত পায়ে আবিরের কাছে গিয়ে মুখ থেকে সিগারেট টেনে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে জবাব দিল, আপনি সিগারেট খান, এটার আমার সমস্যা? আবির আশ্চর্য নয়নে চেয়ে রইল অষ্টাদশীর লালিত মুখবির্ত অভিমুখে। মেঘ রাগে ফুঁসছে আর ঘন ঘন শ্বাস ছাড়ছে। আবার মনে মনে ভীত হচ্ছে, আবির ভাই যদি মারেন। ততক্ষণে নিজেকে সাহস দিল, মারলে মারবে, কিন্তু ওনাকে সিগারেট খেতে আমি দেখতে পারবো না। আবির ভারী কণ্ঠে শুধালো, কেন আসছিলি? মেঘের মাথা থেকে ওইসব চিন্তা সরে গেছে, তবুও কিছুটা চিন্তিত সুরে বলল, আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি। আবির ঠান্ডা ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আমি মিষ্টি খাবো না, নিয়ে যা। মেঘ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কেন খাবেন না? আমার রেজাল্টে কি আপনি খুশি না? আবির নিস্তব্ধ হয়ে ফ্লোরে পড়ে থাকা আধখানা সিগারেটের পানে চেয়ে আছে। মেঘ পুনরায় বলল, কিছু বলছেন না যে? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তুই খুশি থাকলেই হলো, আমার খুশিতে কি আসে যায়? আবিরের নিরুদ্দেশ কণ্ঠে বলা কথায় মেঘের মনে কেমন যেন খটকা লাগলো। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, আবির ভাই, আপনি কি আমার উপর কোনো কারণে রেগে আছেন? আবির এক পলক তাকালো মেঘের দিকে, তারপর তপ্ত সুরে বলল, আচ্ছা মেঘ, আমি যদি দেশ ছেড়ে একেবারে চলে যাই, তাহলে তো তুই এই বাড়িতে আনন্দে থাকতে পারবি, তাই না? মেঘ আশ্চর্য নয়নে চাইল আবির ভাইয়ের দিকে। বুকের ভেতর হৃৎপিণ্ড ভয়ঙ্করভাবে কাঁপছে। এই ১.৫ মাসেই আবির ভাই অষ্টাদশীর হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে অবস্থান করেছে। আবির ভাই দেশ ছেড়ে চলে যাবে, এই কথাটা কোনোভাবে মানতে পারছে না মেঘ। মেঘের সিক্ত নয়নজোড়া আবির ভাইয়ের প্রতি এক সমুদ্র ভালোবাসা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। কণ্ঠ খাদে নামিয়ে মেঘ বলল, আপনি কেন চলে যাবেন? আবির রাশ ভারী কণ্ঠে বলল, যদি সত্যি সত্যি এমন হয় যে আমি চলে গেলে তুই বাড়ি ছেড়ে যাবি না, তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব চিরকালের জন্য দেশ ছেড়ে চলে যাব। তবুও তুই ভালো থাকিস আর এই বাড়ির রাজকন্যা হয়ে থাকিস সারা জীবন। মেঘের সমস্ত আকাশ ঘুরছে। আবির ভাই এত কঠিন কথা কেন বলছেন, তার কারণ খুঁজে পাচ্ছে না অষ্টাদশী। অনেক ভাবার পর মনে পড়ল 10 দিন আগের ঘটনা। মনে মনে ভাবল, তাহলে কি বন্যার সাথে কথা বলাগুলো আবির ভাই শুনে ফেলেছিল? মেঘ বেশ খানিকটা সময় নীরব থেকে শান্ত কণ্ঠে বলল, আসলে ওই দিন আমার খুব রাগ উঠেছিল। জান্নাত আপুর কাছে পড়তে চাইনি, তবুও। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, জান্নাত পড়াতে না পারলে আমি আনতামই না। কেন জান্নাতকে এনেছি, কেন তোকে জান্নাতের কাছে পড়াতে জোর করেছি, সবটা জানতে পারবি। শুধু একটু ধৈর্য রাখ আর পড়াশোনা কর মন দিয়ে। আর নতুন টিউটর আনলে তোর মানিয়ে নিতেও সময় লাগবে। এখন তোর হাতে এত সময় নেই, একটা কথা মাথায় রাখিস। আর যাই হোক, আমি তোর খারাপ চাই না, এইটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারিস। প্রথম কথাগুলো ভারী সুরে বললেও শেষ কথাগুলো শীতল কণ্ঠে বলল আবির। মেঘ মনে মনে ভাবল, সত্যি তো, জান্নাত আপু পড়ানোতে তো কোনো সমস্যা নেই, ওনাদের মধ্যে যাই থাকুক তাতে আমার কি। মেঘ ছোট করে বলল, সরি আবির ভাই, আর এমন করব না। আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে উত্তর দিল, সমস্যা নেই, এখন যা তুই। মেঘ চিবুক নামিয়ে অভিমানী সুরে বলল, আপনি মিষ্টি না খেলে আমি যাব না। আবির নিরিত কণ্ঠে বলল, বললাম তো খাবো না, তুই যা। মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, বললাম তো যাব না, একটা খান। আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। কিছু বলার আগেই মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, প্লিজ আবির ভাই। সঙ্গে সঙ্গে আবিরের অভিব্যক্তি বদলে গেল। মুচকি হেসে বলল, ঠিক আছে, দে। আবির ভাইয়ের হাসিতে মেঘ গলে পানি হয়ে গেছে। রোমান্টিক মুডে বলল, আমি খাইয়ে দিই মিষ্টি।
আবির মৃদু হেসে জানালো, ঠিক আছে। মেঘ মিষ্টির প্লেট নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি এসে দাঁড়ালো। আবির ভাইয়ের শরীর থেকে আসা পুরুষালী গন্ধে মেঘের সর্বাঙ্গে ঝাঁকুনি দিল। আবির ভাইয়ের কাছাকাছি এলে মেঘ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। 10 দিনের রাগ, অভিযোগ, অভিমানরা যেন নিমেষেই বিলীন হয়ে গেছে। আবির ভাই মানেই এক প্রকার নেশা। কাছে আসলেই অষ্টাদশী যেন সেই নেশায় আসক্ত হতে বাধ্য। হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা ক্ষণে ক্ষণে বেড়েই যাচ্ছে। মেঘ ধীরহস্তে কাঁটা চামচ একটা মিষ্টি তুলে আবির ভাইয়ের মুখের সামনে ধরল। আবিরও চুপচাপ খেয়ে নিল। মিষ্টি খেয়ে আবির থমথম কণ্ঠে শুধালো, আরেকটা কি খেতে হবে? মেঘ সঙ্গে সঙ্গে উপর নিচ মাথা নাড়ালো। আবির মনে মনে বলল, তোর এই পাগলামি যেন সারা জীবন থাকে। মেঘ আরেকটা মিষ্টি এগিয়ে দিল আবির ভাইয়ের মুখের কাছে। আবির দ্বিতীয় মিষ্টি শেষ করে ছোট করে বলল, বস এখানে। মেঘ সঙ্গে সঙ্গে বিছানার পাশে বসলো। আবির একটা মিষ্টি কেটে অর্ধেকটা মেঘের মুখে দিল। মেঘ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আবির ভাই তাকে মিষ্টি খাওয়াচ্ছে। মেঘ চুপচাপ মিষ্টিটা খেয়ে নিল। আবির দ্বিতীয়বার কিছুটা মিষ্টি মেঘের মুখের সামনে ধরে বলল, দুবার না খাওয়ালে তো তুই আবার পানিতে পড়ে যাবি। নে, হা কর। মেঘ মিষ্টি মুখে নিয়ে একগাল হাসলো। মিষ্টি খেয়ে মেঘ শান্ত সুরে বলল, আবির ভাই। আবির দৃষ্টি মেঘের মুখ বরাবর নিয়ে সুমধুর কণ্ঠে উত্তর দিল, হুম। সেই দরদ ঢালা কণ্ঠ বলা টা অষ্টাদশের মনের ভেতর উথাল পাথাল ঢেউয়ের সৃষ্টি করেছে। এই তে মিশে আছে সীমাহীন ভালোবাসা। আবিরের দৃষ্টি অষ্টাদশের মুখমণ্ডলে। ডাগর ডাগর আঁখিতে দীর্ঘ মনোযোগ দিয়ে চাইল। গভীর নলকূপের ন্যায় বিমোহিত সেই নয়নজোড়া আবিরকে স্থির রাখতে দিচ্ছে না। আবির চাইলেও নিজেকে শক্ত খোলসে আবদ্ধ রাখতে পারছে না। দৃষ্টিতে নামিয়ে নিল ফ্লোরে। মেঘ ঢোক গিলে নিজেকে কন্ট্রোল করে শান্ত আঁখিতে আবির ভাইয়ের দিকে চেয়ে বলল, একটা কথা বলবো? আবির নিজ দিকে তাকিয়ে থেকেই উত্তর দিল, বল। মেঘ ভীত সুরে প্রশ্ন করল, যদি বলি আপনি আর সিগারেট খাবেন না, তাহলে কি আপনি মানবেন? আবিরের ঠোঁট কিছুটা প্রশস্ত হলো। দৃষ্টি তখনও ফ্লোরে। মনে মনে বলল, তুই বললে হাসি মুখে জীবনটাও দিতে রাজি, সেখানে সিগারেট আর এমন কি? আজ এই মুহূর্ত থেকে আমি আবির সিগারেট ছাড়লাম, আর কোনোদিনও ছুঁয়েও দেখব না, প্রমিস। মেঘ আস্তে করে বলল, কি হলো? আবির মেঘের দিকে আর চোখে চেয়ে বলল, ঠিক আছে, চেষ্টা করব। এতটুকুতেই মেঘ মহা খুশি। না যে করেনি সেই অনেক। মেঘ বুক ফুলিয়ে শ্বাস টেনে সাহস নিয়ে বলল, আরেকটা কথা জিজ্ঞেস করি? আবির ঠান্ডা কণ্ঠে বলল, বল। মেঘ ঢোক গিলে শীতল কণ্ঠে প্রশ্ন করল, চুল দাড়ি বড় হয়েছে, কাটেন না কেন? মেঘের এমন প্রশ্নে আবির মুখবর্তী হয়ে গেল। মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ঠান্ডা ঠান্ডা কণ্ঠে বলল, কেন? এভাবে ভালো লাগে না? মেঘ মিষ্টির প্লেট হাতে নিয়ে চুপচাপ উঠে দরজা পর্যন্ত গিয়ে পেছনে তাকিয়ে বলল, আপনার সবভাবেই ভালো লাগে, তবে এখন আপনার ড্রেসিং লুকটা মিসিং। কথাটা বলেই করিডোর দিয়ে অন্তহীন ছুটে নিজের রুমের দিকে চলে গেল। আবির দরজার দিকে চেয়ে নিঃশব্দে হাসছে। মেঘ চলে যাওয়ার পর আবির পাশ থেকে ফোন নিয়ে মেঘকে হাইড করে ফেসবুকে পোস্ট দিয়েছে, ভালোবাসি তোকে সেই পুরনো অনুভবে, এই মনের জগতে রাজকুমারী শুধু তুই। কেটে গেল আবিরের নির্ঘুম রাত। তবে এই রাত কষ্টের নয়। কাউকে মিস করার তীব্র অনুভূতি সারা রাত ঘুমাতে দেয়নি আবিরকে। শুক্রবার 10টার পর আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে বাসা থেকে। ঘণ্টাখানেক পর মেঘ সোফায় বসে টিভি দেখছিল। আবির সাদা রঙের শার্ট, হাতার টি শার্ট পরেছে। শক্তপোক্ত বাহুতে টি শার্ট হাতাটা টাইট হয়ে আছে। চুল দাড়ি ছোট করে কেটে সুন্দর একটা হেয়ার স্টাইল করেছেন। চোখে সানগ্লাস দিয়ে ড্রেসিং লুকে বাসায় ঢুকেছে। মেঘের চোখ দরজার দিকে পড়তে আবির ভাইকে দেখে বিস্ময় চোখে তাকিয়ে অকস্মাৎ বলে উঠল, হায় মে মার যাউঙ্গা। আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে মেঘের দিকে তাকিয়ে দুবার ভ্রু নাচালো। সঙ্গে সঙ্গে মেঘ ফিক করে উঠল। হাসির দরুন মেঘের গালে থাকা বিউটি স্পটটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির দৃষ্টি সরিয়ে নিজের রুমে চলে গেছে। আবির ভাইকে দেখার পর আর টিভি দেখতেই ইচ্ছে হচ্ছে না মেঘের। তারপরও কিছুক্ষণ টিভির দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর উঠে রুমের দিকে যেতে নিলে আবারও আবির ভাইকে দেখতে পেল।
পেস্ট রঙের একটা পাঞ্জাবি, মাথায় টুপি দিয়ে নিজের রুম থেকে বের হচ্ছে নামাজে যাওয়ার জন্য। মেঘ ঠায় দাঁড়িয়ে তাকিয়ে রইল আবির ভাইয়ের পানে, দৃষ্টি যেন সরছেই না। আবির মেঘের কাছাকাছি এসে মেঘের চোখের দিকে তাকিয়ে থমথম কণ্ঠে শুধালো, এখন ভালো লাগছে তো? মেঘ উপর নিচ মাথা নেড়ে চিবুক নিড়িয়ে বিড়বিড় করে বলল, ফিদা। মেঘ বিড়বিড় করে বলল, আবির শব্দটা স্পষ্ট শুনেছে। আবির মুচকি হেসে সহসা স্বাভাবিক কণ্ঠে বলল, আমার রুমে টেবিলের উপর তোর জন্য গিফট রাখা আছে, দেখিস পছন্দ হয় কিনা। আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে যাচ্ছে। মেইন গেট পেরিয়ে অষ্টাদশী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজপুত্রের গমনপথে। অধরের কোণে মৃদু হাসিটা এখনো লেগেই আছে। কয়েক মুহূর্ত পর আবিরের রুমে থেকে নিজের জন্য রাখা গিফটটা নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। একটা ছোট বক্স, সাথে একটা বড় বক্স, ছোট একটা চিরকুটও আছে। সংকল্প, শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসের সাথে জীবনের প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অনেক অনেক শুভকামনা রইল তোর জন্য। অভিনন্দন ডিয়ার স্প্যারো। কয়েকবার চিরকুটটা পড়ে মেঘ শুধু স্প্যারো লেখাটার দিকে চেয়ে আছে। আবির ভাই যে স্পেশাল কোনো নামে মেঘকে সম্বোধন করেছে তা দেখে মেঘ খুশিতে আত্মহারা হয়ে গেছে। ছোট বক্সের র্যাপিং সরাতেই চোখে পড়ল লাল রঙের একটা সুন্দর বক্স। সচরাচর গোল্ডেন জিনিসপত্রর ক্ষেত্রে এগুলো বেশি থাকে। বক্স খুলতেই চোখে পড়ল সুন্দর ডিজাইনের একটা গোল্ডের ব্রেসলেট। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে ব্রেসলেটের দিকে। মেঘের সকল অপূর্ণ ইচ্ছে আবির ভাই যেন ধীরে ধীরে পূরণ করতেই যাচ্ছে। আইফোন, ল্যাপটপ, নূপুর, বাইকে ঘোরা থেকে শুরু করে ছোট বড় কত কত ইচ্ছে পূরণ করতেই যেন মেঘের জীবনে আবির ভাইয়ের আগমন ঘটেছে। ব্রেসলেট হাতে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, ফোন নিয়ে কয়েকটা ছবিও তুলেছে। তারপর বড় বক্সটা খুলতে দ্বিতীয়বারের মতো বড়সড় শক খেলো। 10 কালারের 2 সেট করে মোট 20 ডজন কাচের রেশমি চুড়ি বক্সের জ্বলজ্বল করছে, সাথে অনেকগুলো আংটি। মেঘ চুড়ির দিকে চেয়ে মনে মনে ভাবছে, যেই মানুষটা আমার সাথে ঠিকমতো কথা বলে না, উঠতে বসতে এত রাগ দেখায়, থাপ্পড় মারেন, উনি এসব কিছু আমার জন্য এনেছেন। যাকে এতদিন অনুভূতিহীন ভেবে আসছি, উনি আসলে এতটাও অনুভূতিহীন নয়। মেঘ সব কালারের চুড়ি পরে পরে ছবি তুলেছে। গতকাল তানভীর একটা ব্র্যান্ডের ঘড়ি দিয়েছিল, সেটাও পরে ছবি তুলেছে। সবগুলো হাতের ছবি একসাথে করে ফেসবুকে পোস্ট করেছে। পোস্ট করার সঙ্গে সঙ্গে বন্যাকে কল করেছে। বন্যাও গোল্ডের জিপিএ 5 পেয়েছে। গতকাল দুজনই ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারেনি। বন্যা ফোন রিসিভ করেই বলল, এত গিফট তোরে কে দিল রে? মেঘ সশব্দে হেসে বলল, আমার স্বপ্নের নায়ক। বন্যা কপাল কুঁচকে বলল, আবার ফালতু ব্যাটারি নিয়ে স্বপ্ন দেখছিস? মেঘ ঠোঁট কামড়ে বলল, আমি কি করব, আমার এত ভাল লাগে কেন না রে? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, সেসব বাদ দে, চল বিকেলে দেখা করি। পাখি আর মায়াও বলেছে বের হবে, অনেকদিন দেখা হয় না ওদের সাথে। রেজাল্টের খুশিতে একটু আড্ডাও দেওয়া যাবে, আসবি? মেঘ একটু ভেবে বলল, ঠিক আছে। আবির নামাজ থেকে এসে সকাল আর দুপুরের খাবার একবারে খেয়ে বেরিয়ে পড়েছে। আবির বের হওয়ার কিছুক্ষণ পরই মেঘ নিচে নেমেছে। হালিমা খানকে জড়িয়ে ধরে আহ্লাদে সুরে বলল, আম্মু একটু ঘুরতে যাই। হালিমা খান মেয়ের দিকে না তাকিয়ে বললেন, আমাকে বলছিস কেন? আমি অনুমতি দেওয়ার কে? তোর ভাইয়েরা আছে, বাপ চাচা আছে, তাদের থেকে অনুমতি নিয়ে যা। মেঘ হাসছে আর বলছে, তুমি বললেই হবে, আর কেউ তো বাসায় নেই, বন্যা, পাখি আর মায়াও আসবে, যাই না প্লিজ। হালিমা খান চিন্তিত সুরে বললেন, যাবি যা, কিন্তু বেশি দূর যাস নে, আর ড্রাইভারকে বলে দিস আসতে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, গাড়ি নিয়ে বান্ধবীদের সাথে ঘুরতে যেতে আমার ভালো লাগে না, আমি রিক্সা দিয়ে চলে যাব। হালিমা খান কপাল কুঁচকে বলে উঠলেন, তুইও তো তোর ভাইদের মতোই হয়েছিস, গাড়িতে চলাচল করতে তোদের এত কি সমস্যা বুঝি না। মেঘ সশব্দে হেসে নিজের রুমের দিকে ছুটে গেল। কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে নামলো। মায়ের থেকে বিদায় নিয়ে রিক্সা করে চলে গেল গন্তব্যস্থলে। ওরা 3 জন আগেই চলে এসেছে। ইচ্ছে মতো ফুচকা খেয়ে কাছে একটা ফাঁকা মাঠে 4 বান্ধবী বসেছে আড্ডা দিতে। পড়াশোনা, পরিবারের কথার শেষে প্রেমের টপিক উঠল।
পাখির বিয়ে ঠিকঠাক, অ্যাডমিশন টেস্টের পরেই খালাতো ভাইয়ের সাথে বিয়ে। এদিকে মায়ারও বয়ফ্রেন্ড আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাই মায়া মনে প্রাণে চেষ্টা করছে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে। ধীরে ধীরে আবির ভাইয়ের কথা উঠল। মেঘ অবলীলায় আবির ভাইয়ের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করলো। সব কিছু শুনে মায়া আকস্মাৎ বলে উঠল, আমার কাছে একটা প্ল্যান আছে। বাকি তিনজনই একসঙ্গে বলে উঠল, কি প্ল্যান? মায়া বলল, আমাদের মধ্যে কারো ফোন থেকে তোর আবির ভাইয়ের নাম্বারে কল দে, একটু ঢং করে কথা বলবি, দেখবি ওনার মনে কি আছে। যদি উনি কাউকে পছন্দ করেন তাহলে সেটাও প্রকাশ পাবে, সাথে ওনার ক্যারেক্টার সম্পর্কেও ধারণা হয়ে যাবে। মেঘ প্রথম দিকে রাজি না হলেও ওদের চাপে রাজি হলো। মায়ের নাম্বার থেকে কল দিল আবির ভাইয়ের নাম্বারে। আবির ভাই চট্টগ্রাম থাকাকালীনই নাম্বারটা সেভ করেছিল। মেঘ কিন্তু কোনোদিন কল দেওয়ার সাহসও করেনি। আজ মায়ার ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লেখার সময় মেঘের হাত কাঁপছিল। ডায়াল করলো আবির ভাইয়ের নাম্বারে। ভয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রথমবার রিসিভ হলো না। মায়া আর পাখি মেঘকে সাহস দিল। বন্যা নীরব দর্শক, সে চায় মেঘ ভালো থাকুক, সেটা আবির ভাইয়ের সাথেই হোক বা অন্য কারোর সাথে, যে মেঘকে ভালো রাখবে। দ্বিতীয়বার কল দিয়েছে, কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো। লাউড স্পিকার দিয়ে মেঘ রোমান্টিক মুডে ডাক দিল, জান। আবির কপাল কুঁচকে প্রশ্ন করলো, কে? মেঘ ঢোক গিলে আহ্লাদে কণ্ঠে বলল, আমি তোমার বউ। আবির মুচকি হেসে উত্তর দিল, হ্যাঁ জান, বলো। মেঘ দাঁতে দাঁত চেপে বৃহৎ চোখে চাইল বান্ধবীদের দিকে। রাকিব ডেকে উঠল, কি রে আবির, কার সাথে কথা বলছিস? আবির উত্তেজিত কণ্ঠে বলল, আমার বউ বউ কল দিয়েছে, ডিস্টার্ব করিস না। মেঘ সহ বাকি তিনজনই হাঁ করে চেয়ে আছে। মায়া কল মিউট করে মেঘকে কানে কানে কি বলেছে আনমিউট করেই মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আই মিস ইউ জান। আবির নিঃশব্দে হেসে উত্তর দিল, আই মিস ইউ টু জান। কোথায় আছো বলো, আমি এক্ষুনি আসছি। আবিরের মুখে এমন কথা শুনে মেঘ তাজ্জব বনে গেল। নিঃশ্বাস যেন গলায় আটকে যাচ্ছে, শরীর ঘামতে শুরু করেছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। প্রেমিকা সুলভ মনে এক মুহূর্তে আধার নেমেছে। যে চেনা নেই, জানা নেই, আননোন নাম্বারের কোনো মেয়ের সাথে আবির ভাই এভাবে কথা বলবেন, সেটা মেঘ ভাবতেই পারছেন না। মেঘ এক হাতে মাথা চেপে ধরেছে। আবির পুনরায় প্রশ্ন করলেন, কি হলো, কথা বের হচ্ছে না গলা দিয়ে? মায়া আর পাখির ঠেলায় মেঘ ধীর কণ্ঠে শুধু বলল, কিছু না। আবির এবার স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কোথায় বসে বাদরামি করা হচ্ছে শুনি? আবির ভাইয়ের প্রশ্নে মেঘ আরও বেশি আশ্চর্যজনিত হলো। কয়েক মুহূর্তে নীরব থেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মামা মানে? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, বাসা থেকে একা বের হয়েছিস, একবার জানানোর প্রয়োজন মনে করলি না? এত বড় হয়ে গেছিস। মেঘের চোখ কটর ছেড়ে বেরিয়ে আসার অবস্থা হলো, শুধু দীর্ঘশ্বাস ফেলছে। এভাবে আবির ভাইয়ের কাছে ধরা পড়ে যাবে এটা ভাবতেও পারেনি। লাউড স্পিকার অফ করে ফোন কানে ধরেছে। মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির নিরেট কণ্ঠে বলল, যেখানে নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি, সেখানে তোর কণ্ঠ আমি চিনব না? ভাবলে কিভাবে? মেঘ পাথরের ন্যায় বসে আছে। আবির ভাই কি বলছে তার কিছুই মাথায় ঢুকছে না। সে যে ধরা পড়ে গেছে এটা ভেবে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আবির ভাই কি না কি ভাববে। থাপ্পড় না দিয়ে বসেন আবার। থাপ্পড়ের কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে গালে হাত দিল মেঘ। আবির পুনরায় প্রশ্ন করল, কোথায় আছিস? মেঘ তখনও গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়ে বসে আছে। আবির রাগান্বিত সুরে বলে উঠল, কি হলো বল। মেঘের গলা কাঁপছে। কোনো রকম জায়গার নামটা শুধু বলল। আবির স্বাভাবিক কণ্ঠে জানালো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি, বলে কলটা কেটে দিল। আবির ভাই কল কাটতে অষ্টাদশী আকাশের পানে চেয়ে বড় করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আল্লাহ বাঁচাও আমায়, আর জীবনে এমন কাণ্ড করব না, এবারের মতো বাঁচিয়ে নাও। বন্যা চিন্তিত সুরে শুধালো, কি হয়েছে, বকা দিচ্ছে? পাখি আর মায়াও অবুঝের মতো চেয়ে আছে। মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে জানালো, কিছুক্ষণের মধ্যেই আসবে, দয়া কর যাতে মাইর না খাই। এই কথা শুনে পাখি, মায়া আর বন্যাও তথস্থ হয়ে গেছে। সবাই চিন্তায় পড়ে গেছে। ফাজলাম করতে গিয়ে এভাবে সিরিয়াস হয়ে যাবে ভাবতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই একটা বাইক এসে থামলো রাস্তার পাশে। সেই নামাজের সময় পরা পাঞ্জাবিটা দেখে মেঘ চিনতে পারল। মেঘ সেদিকে চেয়ে দাঁতের দাঁত চেপে ভয়ে ভয়ে বলল, আবির ভাই। বাকি তিনজনের নজর পড়ল সেখানে।
আবির বাইক থেকে নেমে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হেলমেট খুলছে। বন্যা আবির ভাইকে আগে দেখলো, পাখি আর মায়া আগে দেখেনি। মায়া উত্তেজিত কণ্ঠে বলল, উনি কি আবির ভাই? বন্যা জবাব দিল, হ্যাঁ। মায়া পুনরায় বলল, আল্লাহ কি হ্যান্ডসাম, মাশাল্লাহ, এত কিউট। জানলে আমি কথা বলতাম, পটিয়ে আমার করে নিতাম। মেঘ রাগান্বিত সুরে বলে উঠল, আমার আবির ভাইয়ের দিকে কেউ নজর দিবি না, বলে দিলাম। কথাটা বলেই মায়ের ফোন নিয়ে সেখান থেকে আবির ভাইয়ের নাম্বারটা ডিলিট করে ফোন রেখে নিজের পার্স নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে উঠে চলে গেছে। মেঘের এমন কাণ্ডে পাখি আর মায়া দুজনই হাসছে, কিন্তু বন্যা স্তব্ধ হয়ে চেয়ে আছে মেঘের দিকে। আবির ভাইয়া কিভাবে রিয়েক্ট করবেন সেটা দেখতে ব্যস্ত বন্যা। মেঘ আবিরের কাছাকাছি আসতেই আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে চাইল। ক্রোধিত মুখশ্রী দেখে আবির কপালে গোটালো। মেঘের সরু নাকের ডগা ফুলে উঠেছে, ঘামে চিকচিক করছে মুখ, সাথে লাল হয়ে আছে দু গাল। মেঘ কাছাকাছি আসতেই আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, রাগ উঠছে কেন? আরও আড্ডা দিলে যা, আমি ওয়েট করছি, সমস্যা নেই। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে উত্তর দিল, আড্ডা দিব না, চলো, চলে যাব। আবির চিন্তিত সুরে বলল, কি হয়েছে, কে কি বলেছে? মেঘ মনে মনে বলছে, আপনার উপর কারো নজর আমি সহ্য করতে পারবো না। আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, চলে যাবি? মেঘ উপর নিচ মাথা নাড়ালো। আবির নিজের হেলমেটটা মেঘকে নিজের হাতে পরিয়ে দিচ্ছে। মেঘ ভ্রু কুঁচকে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করলো, এটা তো আপনার হেলমেট, আমাকে দিচ্ছেন যে? আবির ভারী কণ্ঠে উত্তর দিল, রাকিবের হেলমেট নিয়ে আসছি, আমি ওইটাই পরবো। এই দৃশ্য তিন বান্ধবী অবাক চোখে দেখছে। বন্যা এবার স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। আবির ভাইয়া রিয়েক্ট করেনি, সেই অনেক। পাখি হাসি মুখে বলছে, মেঘ ওনাকে পেলে সত্যি অনেক হ্যাপি হবে রে, দোয়া করি মেঘ যেন ওনাকে পেয়ে যায়। মায়াও সঙ্গে সঙ্গে তাল মেলালো। কয়েক মুহূর্ত পর আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ওরা তিনজনও যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির মেঘকে একটা ভালো মানের হেলমেট আউটলেটে নিয়ে আসছে। মেঘকে লেডিস হেলমেট পছন্দ করতে বলে আবির সাইডে বসে আছে। মেঘ ঘুরে ঘুরে দেখছে। অনেক ঘুরে তিনটা হেলমেট নিয়ে হাজির হলো আবিরের সামনে। ছোট করে প্রশ্ন করলো, কোনটা নিব? আবির তিনটা হেলমেট পাশে রেখে ভারী কণ্ঠে বলল, আমার জন্য পছন্দ করে নিয়ে আয়। মেঘ আহ্লাদের মতো চেয়ে আছে, নাড়ছেও না জায়গা থেকে। আবির কপাল কুঁচকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, কি বললাম আমি? মেঘ চুপচাপ চলে গেল। অনেক খুঁজে দুটা নিয়ে আসছে। আবির সবগুলো হেলমেট ভালোভাবে দেখে প্যাকিং করে দিতে বলল। মেঘ বিস্ময় চোখে চেয়ে কোমল কণ্ঠে বলল, এত হেলমেট নিয়ে কি করবেন? হেলমেট তো একটাই হলেই হয়। আবির চোখে রাঙিয়ে মেঘের দিকে চাইল। মেঘ সঙ্গে সঙ্গে চিবুক নামালো গলায়। মনে পড়ে গেল হিজাব কেনার ঘটনা। মনে মনে বলছে, কি মানুষ রে বাবা, আমি কনফিউজ হয়ে ওনার কাছে এনেছি আর উনি পছন্দ না করেই সবগুলোই নিয়ে নিল। আমি যদি জানতাম উনি 5টাই নিয়ে যাবেন, তাহলে আমি দুটো হেলমেটই বেছে নিয়ে আসতাম। হেলমেট কিনে বের হয়ে আবির ভারী কণ্ঠে শুধালো, কাচ্চি খাবি? মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, হাবিজাবি অনেক কিছু খেয়েছি, এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না। আবিরও আর কথা বাড়ালো না। মেঘকে বাসার সামনে নামিয়ে নিজের মতো চলে গেছে। মেঘ হেলমেটগুলো আবির ভাইয়ের রুমে রেখে নিজের রুমে এসে রেস্ট নিয়ে পড়তে বসেছে। বেশ কিছুদিন চলে গেছে। মেঘের পড়াশোনা চাপ বেড়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় আবেদন ছাড়ছে, ভর্তি পরীক্ষা ঘনিয়ে আসছে। পড়াশোনার ব্যস্ততার মাঝেও রোজ নিয়ম করে আবির ভাই অফিসে যাওয়ার সময় এবং রাতে ফেরার সময় বেলকনিতে দাঁড়িয়ে দেখে আবিরও অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। চারদিক সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছে। একদিন মেঘের কাচ্চি খেতে খুব ইচ্ছে করেছে। তানবীর ভাইয়া নির্বাচনের কাজ ব্যস্ত, তাই ফোন দিতে সাহস হচ্ছে না। মিমের কাছে গিয়ে বলাতে মিম সঙ্গে সঙ্গে বলে উঠল, ভাইয়াকে বলো নিয়ে আসতে। মেঘ ঢোক গিলে বলল, আমি বলতে পারবো না, তুই কল দিয়ে বল। মিম ভয়ে ভয়ে জানালো, আমি বলবো? মিম টেলিফোন থেকে আবিরকে কল দিল। আবির রিসিভ করতেই মিম বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবি? মিম অকস্মাৎ বলে উঠল, আপুর কাচ্চি খেতে ইচ্ছে করছে। মেঘ রাগে মিমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কিরমির করে বলল, তুই আমার কথা বললি কেন? আবির কণ্ঠ ভারী করে প্রশ্ন করল, মেঘ কোথায়? মিম মৃদু হেসে বলল, এখানেই আছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল,
ওর কি ফোন নেই নাকি ও কথা বলতে পারে না? তোকে দিয়ে বলাতে হয় কেন? ধমক শুনে মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দু হাতে কান চেপে ধরল, যাতে আবির ভাইয়ের বাকি কথা শুনতে না পারে। আবির গম্ভীর কণ্ঠে পুনরায় বলে উঠল, ওর কাছে ফোন দে। মিম ভীতু সুরে বলল, আপু চুপ, কান বন্ধ করে বসে আছো কেন? আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাগ হজম করে বলল, ওর কান থেকে হাত সরিয়ে ফোনটা ওড়ে দেয়। মিম যথারীতি তাই করলো। মেঘ ভয়ে ভয়ে ফোন কানের কাছে নিল। কিছু বলার আগে আবির ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো, কাছে কি এখনই আনতে হবে নাকি ঘন্টাখানেক পর নিয়ে আসলে হবে? মেঘ বিস্ময় চোখে তাকালো মিমের দিকে। ভেবেছিল না জানি কত বকা খাবে, কিন্তু ঘটল পুরো উল্টো। মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, পরে আনলেও হবে। ঘণ্টা দুয়েক পর মেঘ রুমে বসে ইয়ারফোন দিয়ে গান শুনছিল। এরই মধ্যে আবির বাসায় এসেছে। গানের সাউন্ডে বাইকের শব্দ শোনেনি মেঘ। আবির মিমকে 2 প্যাকেট দিয়ে বাকি একটা কাচ্চি প্যাকেট নিয়ে মেঘের রুমে গেল। হঠাৎ আবির ভাইকে দেখে মেঘ ভূত দেখার মতো চমকে উঠে কান থেকে ইয়ারফোন খুলে ফেলল। আবির কাচ্চি প্যাকেট মেঘকে দিয়ে শক্ত কণ্ঠে বলল, তোর ফোনটা দে।